বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাল শঙ্কা থাকলেও অনিয়ম ঠেকাতে প্রস্তুত সাধারণ মানুষ। ব্যর্থ হলে দাঁড়াতে হবে ইতিহাসের কাঠ গড়ায় বলছেন বিশ্লেষকরা। যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে। আজ সব কেন্দ্রে পৌঁছাবে ব্যালট। সকাল থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ভোট নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কের টহল, শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মপ করে ভোট কেন্দ্র দখল করলে কেন্দ্রের নির্বাচন বন্ধের হুঁশিয়ারি আইজিপির। একটি দলের জাল ভোটের প্রস্তুতি সহ অনিয়মে ব্যবস্থা নিচ্ছে না ইসি, অভিযোগ বিএনপির। এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ, জামায়াতের ভোটের ফলাফল বুঝে নেওয়ার আহ্বান। এবং ভোট উৎসব ঘিরে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। লঞ্চ, বাস, ট্রেনে উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। স্বাগত আপনার রায়, সঙ্গে আছি আমি শরীফ রওশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। দীর্ঘ ১.৫ দশক ভোট বঞ্চিত ভোটারেরা ব্যালট বিপ্লব ঘটাতে মুখিয়ে আছেন। নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা প্রকাশ করলেও ভোট ডাকাতি ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলছেন ভোটাররা। বিপুল প্রত্যাশা নিয়ে হতে যাওয়া ভোটের ফলাফল যাই হোক, দলগুলো ফল মেনে না নিলে নতুন করে সংকট তৈরি হবে বলে মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। ভোট উৎসবের যে আমেজ পুরো দেশকে ছুঁয়েছে, সেই আমেজ এসে হানা দিয়েছে মুন্সিগঞ্জের চর নুরু বয়াতির কাছে। ভোট উৎসবে সামিল হতে শুধু বয়াতিই নয়, বৃহস্পতিবার ভোরের অপেক্ষায় পুরো চরের মানুষ। আনন্দ ফুর্তির উপরে যাব, টলার আইব, টলারে এই এলাকার লোকজন যত সব বইরা লইয়া হারে যাব। আবার হইলে ভোট দিয়া পর আবার টলার দিয়ে দিব। ভোট দিতে যায় মানুষের আনন্দ লাগে, পুরা ঈদের মতো নাই। কত মানুষ দলে দলে মানুষ যায়। ধরেন আমরা পাঞ্জাবি ভরমু, পায়জামা ভরমু, মুখ টুক সেপ করমু, পাকতে সুন্দরভাবে নির্বাচনে ভোট দেবো যাইয়া। গেল ৩টি নির্বাচনে আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছিল যে মানুষগুলোর, সেসব মানুষেরা নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে ব্যালটের মধ্য দিয়ে। তাই কেন্দ্রে যাবার প্রস্তুতিও নিচ্ছে আগেভাগে। প্রস্তুতি নিচ্ছে ফসলি জমি থেকে পাঠশালা। নির্বাচনের জন্য সবার আগ্রহ আছে, ভোট দিতে যাবে, এখন এরকম প্রিপারেশন সবাই নিতেছে। একদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা কারণে এই নির্বাচনকে বাংলাদেশের আগামীর পথ নির্ধারণের মুহূর্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচন এদেশের মানুষের কাছে একটি উৎসবের বিষয় হলেও বিগত 15.5 বছরে নির্বাচনের উৎসব বঞ্চিত মানুষেরা একটি অনাগত বাংলাদেশ নির্মাণের জন্য মুখিয়ে আছে। কাম তো সবসময় করবো, একদিন যাইবো যা যা প্রার্থীর ভোট দেওয়ার লিগেই। 17 বছর এই সুযোগটা কিন্তু আমরা পাই নাই, এনে আমরা পাইছি, এনে আমরা যামই। খালি এনে যাবো না, দুটা নদী পার হইয়া যাবো। যারা আমার ফ্যামিলির লোক আছে, আমার গ্রামবাসীর লোক আছে, তাগুলোকে যাবো, তাগুলোকে টলার ভাড়া করে যাবো। মুখিয়ে থাকলেও ভোট নিয়ে শঙ্কাও আছে অনেকের। তবে আগের মতো কেউ ব্যালট ছিনতাই করতে আসলে প্রতিরোধের কথাও বলছেন ভোটাররা। সাধারণ মানুষের উপর কোনো জুলুম আসলে এবং কেন্দ্রে যদি কোনো গন্ডগোল করে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সচেতন থাকতে হবে যেন কেউ এই ধরনের কাজ না করতে পারে, ভোট কেন্দ্রে এই সমস্ত কোনো কাজ যেন না করতে পারে, বাস এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর বাকি যদি সমস্যা হয়, এর জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে। ভোট নিয়ে মানুষের বিপুল আগ্রহের বিপরীতে নানা শঙ্কার কথাও জানাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। তার মত, ফলাফল যাই হোক, দলগুলো যদি সেটি মেনে না নেয় তাহলে নতুন করে সংকট তৈরি হবে। এই দুই দলই বলছে যে সরকার এবং ইসি অন্য পক্ষে আছে, কেমন? তো এই ধরনের যখন বিতর্ক তারা আগেই সৃষ্টি করতে আরম্ভ করেছেন,
এখন দেখতে হবে যে নির্বাচনের পরে তারা কি ব্যবহার করবেন, যে তারা দুই দলই তখন ফলাফলটাকে তারা যদি মেনে নেন এবং যদি বলেন তারা যে হ্যাঁ নির্বাচন সঠিক হয়েছে, তাহলে আমার মনে হয় যে মানুষের মনে একটা আস্থা হবে। 12ই ফেব্রুয়ারি এই ভোটকে ইতিহাসের সন্ধিক্ষণে বলছেন বিশ্লেষকরা। ভোটারদের উৎসবের আমেজ বাংলাদেশকে পথ দেখাবে বলেও মত তাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নানা চড়াই উতরাই পেরিয়ে একটি উৎসব মুখর ভোটের জন্য প্রস্তুত 56,000 বর্গ মাইলের লাল সবুজ বাংলাদেশ। এবারের নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিলে বর্তমান প্রজন্মের কাছে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, অতীতের নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা না নিলে এই কমিশনকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিস্তারিত দেখুন বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। নিজের পরিচালিত নির্বাচনকে বিতর্কিত আখ্যা দিয়ে তিনি যখন নির্বাচন কমিশন চত্বর ত্যাগ করছিলেন, তখনই জনতার ধাওয়ার মুখে পড়েন সাবেক জাদ্রেল আমলা কাজী হাবিবুল আওয়াল। 24 সালের আমিডামি নির্বাচনের দায় মাথায় নিয়ে পরবর্তীতে গ্রেফতারও হতে হয় তাকে। এমনকি আদালতে ভারসাম্য হারিয়ে তিনি বলেছিলেন, আমাকে একটা রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলুন। আরেক প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে ঘটা এই দৃশ্যটিও ব্যাপক আলোচনার তৈরি করে। 2018 সালের রাতের ভোটের দায় নিয়ে তিনিও এখন কারাগারে। 14 সালের একতরফা নির্বাচনের আয়োজক কাজী রকিবউদ্দিন আহমদ এখন কোথায় কিভাবে আছেন তা জানেনই না তার পরিচিত জনেরা। বিগত 3টি বিতর্কিত নির্বাচন, 3 মেয়াদের নির্বাচন কমিশন এবং 3 জন প্রধান নির্বাচন কমিশনার, এর মধ্যে দুজনই এখন অন্ধকার কারাগারে। এই পরিণতির কথা বারবার মনে করিয়ে দেয় ইতিহাসের কাঠগড়ায় একদিন সবাইকে দাঁড়াতে হয়। কিন্তু এই বাস্তবতা কতটা মাথায় রাখছে বর্তমানের দায়িত্বরতরা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। দেশের 18 কোটি মানুষ মুখিয়ে আছেন, তাকিয়ে আছেন এই নির্বাচন কমিশনের দিকে। কতটা নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে জাতিকে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উৎসব উপহার দিবেন তারা। এই রাষ্ট্রচিন্তকের মতে অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে, যার দায় কাঁধে নিয়ে আবারও দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়। যাদের কমিশনার করা হয় বা প্রধান নির্বাচন কমিশনার যারা হন, তাদের কিন্তু অনেক ভালো ট্র্যাক রেকর্ড থাকে। তারা গুরুত্বপূর্ণ হয়তো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন বা সরকারি দায়িত্বে ছিলেন, কিংবা নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যক্তি ছিলেন, বিচারের সঙ্গে যুক্ত ছিলেন। এমন ব্যক্তিরা তো তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করবেন, এটাই আমরা সবসময় মনে করি, কিন্তু সেটা ঘটেনি। এমন পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেখানে কারচুপি নামক বিষয়ের কোনো অস্তিত্ব থাকবার কথা না, যেখানে আইন শৃঙ্খলা একটা বড় ধরনের বিষয়। সেখানে নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবেন। চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল বৈষম্য বিরোধী এক মহা লড়াইয়ে, যার মূলেই ছিল ভোটাধিকার হরণের দীর্ঘ বঞ্চনার ইতিহাস। বিশ্লেষকরা বলছেন, আবারও যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করে কেউ, তাও রুখে দিবে এই প্রজন্ম। জুলাইয়ের মতো এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলনের পর যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক হবে। বর্তমান যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল এবং তারা তাদের অধিকার এবং পছন্দকে বেছে নেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে এবং দেখা যাবে যে এ নিয়ে অসন্তোষ তৈরি হবে এবং বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সুযোগ রয়েছে। 13.25 কোটি ভোটারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। 273 জন স্বতন্ত্র সহ মোট 2048 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে 299টি সংসদীয় আসনে। ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত 7,85,225 জন কর্মকর্তা।
র্যাব, পুলিশ, আনসার, কোস্ট গার্ড সহ সারা দেশে নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে প্রায় 9,15,780 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে শুধু সেনাবাহিনীর সদস্যের সংখ্যাই 1,03,000। বিশ্লেষকদের মতে ভোটের সকল প্রস্তুতির উপর আস্থা রাখা যাবে, তবে তা নির্ভর করছে কমিশনের নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকার উপর। যদি সে মনে করে যে তাকে কেউ হস্তক্ষেপ করছে, সেটা সরকার পক্ষ হোক, রাষ্ট্রপক্ষ হোক, কোনো বাহিনী হোক, যে কোনো ধরনের কোনো দিক থেকে হোক না কেন, তাকে সরাসরি বলতে হবে, জনগণের কাছে সেটা জানাতে হবে, গণমাধ্যমের কাছে জানাতে হবে। আমাদের সঠিক একটা ভূমিকা পালন করতে হবে যাতে কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় এবং সবাই যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন। তারা বলছেন এই ভোটে যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ হয়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ যে আমরা নির্মাণ করতে যাচ্ছি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সারা দেশে চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। ইসি আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ জানিয়েছেন, আজ সন্ধ্যার মধ্যেই সব কেন্দ্রে পৌঁছাবে ব্যালট। এছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তায় 90% বেশি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানিয়েছেন তিনি বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের পরিবেশ বেশ ভালো। আরও দেখুন মিয়া আমিরুলের প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণা গুছিয়ে প্রার্থী ও ভোটারদের অপেক্ষা 12 ফেব্রুয়ারি সকালের। দেশব্যাপী 299 আসনে প্রস্তুত প্রায় 43,000 ভোট কেন্দ্র। রিটার্নিং অফিসারের দপ্তর থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে পৌঁছাবে ব্যালট। মঙ্গলবার ইসি সচিবালয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। বডি অন ক্যামেরা আনুমানিক 25,000 ডিপ্লয় হচ্ছে। স্থানীয় পর্যায়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আছে। এই সেলগুলো এই সংবেদনশীলতা বিবেচনায় ওখানে ডেপ্লয়মেন্ট প্ল্যান করে থাকে, ফোর্স প্রিপজিশনিং করে থাকে। এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার। ন্যূনতম ধরেন একটা কেন্দ্রে পরিপত্র অনুযায়ী থাকার কথা 15 জন। এই সংবেদনশীলতার নিরিখে কোনো জায়গায় সংখ্যাটা বাড়বে, আবার কোনো জায়গায় গ্রুপিং করে ওখানে আরেকটা ফোর্সকে ডিপ্লয় করা থাকবে। নির্বাচনী পরিবেশ ও অগ্রগতি নিয়ে 2 ঘন্টা পর পর ব্রিফিং করবে নির্বাচন কমিশন। আর গণভোট ও সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল একই সাথে জানানো হবে। দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিতে থাকবো এবং দিব, ঠিক আছে? কারণ আর কেন্দ্রীয় দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে। পদ্ধতিটা আবারও বলে দেই যে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। সো আমরা দুটোর কোনোটাই করতে চাই না, একসাথে করব। এদিন নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সিসির সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এদিকে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সব সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ সব এলাকাগুলোতে চলছে টহল। বিস্তারিত দেখুন সাবিত সারোয়ারের প্রতিবেদনে। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। সকাল থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মজুত করা হয় নির্বাচনী সরঞ্জাম, পরে পাঠানো হয় আসনগুলোতে। নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মাঠে রয়েছে 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কাজ করছেন 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 16টি সংসদীয় আসনের প্রত্যেকটি উপজেলা এবং থানা পর্যায়ে নির্বাচন কমিশন থেকে নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো আগামীকাল অর্থাৎ 11 ফেব্রুয়ারি সকাল 10টা হতে বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার ব্যালট সহ পৌঁছানো হবে। ময়মনসিংহ চলে ভোটের প্রস্তুতি পর্ব। নগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিলি বণ্টন হয় ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম। সড়কে চোখে পড়ে সেনাবাহিনীর টহল। জেলার 11টি আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকল বাহিনী তাদের আন্তরিকতার সহিত কাজ করতেছেন। আমরা আশা রাখতেছি যে আগামী 12 তারিখের নির্বাচনটা সকলের সহযোগিতায়
একেবারে সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করি। সিলেট বিভাগের ঝুঁকিপূর্ণ কেন্দ্র সহ সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গম পাহাড়ি ও পানি অধ্যুষিত এলাকাগুলোতে প্রযুক্তিগত সহায়তায় নজরদারি অব্যাহত রেখেছে র্যাব। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনগুলোতে গেছে নির্বাচনী সরঞ্জাম। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং ড্যাশ ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছি এবং এছাড়াও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা সেটা সার্বক্ষণিক মনিটর করে যাচ্ছি। অন্যদিকে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারে করে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। রাঙামাটির 4টি দুর্গম উপজেলার 20টি ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে ব্যালট বাক্সসহ ভোট গ্রহণ সামগ্রী। ভোটের প্রস্তুতিতে কাজ করছেন নির্বাচন কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে মহড়াসহ টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সুষ্ঠু ভোটের প্রস্তুতি পর্বে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবিত সারওয়ার, এখন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ভোটের সরঞ্জাম পৌঁছানোর প্রক্রিয়া। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান এবং মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। তবে শুরুতেই মারুফের কাছে জানতে চাই, মারুফ জানাবেন যে ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম এরই মধ্যে পৌঁছানো শুরু করেছে কিনা, ভোটের সার্বিক প্রস্তুতি কি, বিস্তারিত জানাবেন। রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা সহ জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচনী যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যে সরঞ্জামাদি আছে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ আছে সেই মাদ্রাসা মাঠে কিন্তু এখানে সেই লিফলেট, ব্যালট বাক্স সহ অন্যান্য যেসব সরঞ্জামাদি আছে সেগুলো বহন করার জন্য যে পরিবহনগুলো সেগুলো কিন্তু জমায়েত হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে রাজশাহীর যে 6টি আসনে 778টি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু সেই নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হবে। তার আনুষ্ঠানিকতা একটু পরে শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে শুরু করে বেশ দীর্ঘ সময় ধরে কিন্তু এই মাঠে কয়েকশো গাড়ি কিন্তু অবস্থান করছে। এগুলোর মাধ্যমে কিন্তু আইন শৃঙ্খলার কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সেগুলো পৌঁছানো হবে। যেহেতু আগামীকাল সকাল থেকেই ভোটের যে আমেজ সেটি কিন্তু তৈরি হবে এবং ভোট দেওয়ার জন্য ভোটাররা সেই কেন্দ্রস্থলে যাবে। এর জন্য নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু রাজশাহীতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চটি কিন্তু নেওয়া হয়েছে এবং তারা বলছেন যে সহিংসতা মুক্ত একটি নির্বাচন যাতে এবছর রাজশাহী থেকে উপহার দেওয়া যায় এমনটি কিন্তু তারা বলছেন এবং সবশেষে তারা কিন্তু নির্বাচনের সার্বিক যে তদারকি সেটি কিন্তু করছেন এবং আমরা যেটি দেখেছি রাজশাহী থেকে আসলে নির্বাচনের সর্বশেষ যে প্রস্তুতি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। এখন আমরা আমাদের আরেক সহকর্মী মেহেরপুর থেকে যুক্ত আছেন মুন্নার কাছে যাব। মুন্না, সেখানকার পরিস্থিতি কি একটু জানাবেন? মারুফ, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর কথা, একই অবস্থা কিন্তু মেহেরপুরে। আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই ভোট গ্রহণকে শান্তি এবং সুষ্ঠুভাবে করতে মেহেরপুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন কমিশন কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতিমধ্যে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে মেহেরপুরের যে 2টি আসনে মেহেরপুর সদর এবং মুজিবনগর নিয়ে মেহেরপুর 1 আসন গঠিত, সেখানে মোট 123টি কেন্দ্র রয়েছে এবং সকল কেন্দ্রতেই কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মেহেরপুর 2 অর্থাৎ গাংনী আসনেও কিন্তু 90টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও নির্বাচনের যে সমস্ত প্রস্তুতি অধিকাংশই সম্পূর্ণ করা হয়েছে। আমি মেহেরপুর সদর উপজেলার
নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে, তিনি আমাকে জানিয়েছেন 10টা থেকে কিন্তু নির্বাচনী যে কেন্দ্রগুলোতে সেখানে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো পৌঁছানোর কাজ শুরু হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরের 2টি আসন মিলিয়ে মোট ভোটার সংখ্যা 5,80,208 জন। এর মধ্যে মেহেরপুর সদর এবং মুজিবনগর নিয়ে গঠিত মেহেরপুর 1 আসনে 3,13,216টি এবং গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর 2 আসনে মোট 2,67,906টি ভোট রয়েছে। ইতিমধ্যে কিন্তু ভোটারদের মধ্যে একটা ইমেজ লক্ষ্য করছি যে বহুদিন পর তারা কিন্তু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে, তাই তারাও কিন্তু ব্যাপক প্রস্তুত রয়েছে। আরো মেহেরপুরের বাইরের যারা ভোটার রয়েছে, আমরা গত কয়েকদিন থেকে দেখছি বাস স্ট্যান্ড গুলোতে বাইরে থেকে ভোটাররা কিন্তু মেহেরপুরে আসছেন। তো এই ছিল মেহেরপুর থেকে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি। রওশন। জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা কঠোরভাবেও প্রতিহত করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন কথাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে জনগণকে বিরত থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নিরাপত্তার জবাব দেবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। এদিকে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে লম্বা ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ট্রেনে চেপে অনেকেই নিজ গন্তব্যে যাচ্ছেন। এ নিয়ে সবশেষ আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন জাবেদ আবদুল্লাহ। জাবেদ, কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? ভোট নিয়ে তাদের কি প্রত্যাশা? রওশন, যেমনটি বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোটের আর বাকি 23 ঘন্টার মতো সেই বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেই গণভোটে মানুষ নিজেদের ভোট নিশ্চিতকরণের লক্ষ্যে মূলত ট্রেনে চেপে ঢাকা ছাড়ছে। একরকমভাবে বলা যায় উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করার জন্য ঢাকাবাসী এরই মধ্যে নিজ গন্তব্যে ছুটছেন। আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিলাম, আমরা দেখেছি মানুষ সুশৃঙ্খলভাবে ট্রেনের টিকিট কেটে ট্রেনে আহরণ করছেন। এখন পর্যন্ত এই রেলওয়ে স্টেশনে 25% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা জেনেছি তার পাশাপাশি 2 জোড়া বিশেষ ট্রেন তারা রেখেছে যাত্রীদের চলাচল নিশ্চিত করার জন্য। এখন পর্যন্ত যদি বলা যায় এভাবে যে কমিউনিটার, লোকাল, মেল, আন্তনগর যে ট্রেনগুলো সেগুলো এখন পর্যন্ত কোনোটাই বিলম্বে ছেড়ে যায়নি। সবগুলো ট্রেনই ঠিক সময় মতো ঢাকার যে কমলাপুর রেল স্টেশন রয়েছে সেগুলো ছেড়ে নিজ গন্তব্যের দিকে রওনা হয়েছে। আমরা সকালে দেখেছি কর্ণফুলী এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে, তার পাশাপাশি চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস, সেটিও চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। এখন প্ল্যাটফর্মে অবস্থান করছে সোনার বাংলা এক্সপ্রেস, সেটিও চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। আমার বাম পাশে একটি ট্রেন রয়েছে যেটি রংপুর এক্সপ্রেস, সেটি রংপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। তো আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই চলাচল, এই গমনাগমন নিশ্চিত এবং আনন্দ ঘন করার জন্য 2 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্ল্যাটফর্ম জুড়ে। কোনো অবস্থাতেই কোনো যাত্রীকে ছাদে আহরণ করতে দেওয়া হচ্ছে না। তবে যাত্রীর চাপ রয়েছে, যাত্রীদের মধ্যে একটি, আপনি যে বিষয়টি বললেন যে প্রায় 3 থেকে 4 দিনের একটি লম্বা ছুটি রয়েছে, সেই ছুটির মধ্যে মূলত যাত্রীরা তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য এরই মধ্যে ঢাকা ছাড়ছেন। এবং এই প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে সময় বাড়ার সাথে সাথে যাত্রীদের
চাপ বাড়ছে। রওশন, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। রেলপথের পাশাপাশি সড়ক পথেও বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন যে গতকালের মতো আজ কেমন ভিড় দেখছেন, আর কোনো অভিযোগ রয়েছে কিনা বাড়তি ভাড়া আদায়ের? রওশন, প্রথমত আপনাকে যেটি বলতে চাই সেটা হচ্ছে যে ভিড় কেমন সেটি যদি বলি এক কথায় সেটা হচ্ছে যে গতকাল আমরা রাতে যে ভিড়টি দেখেছি সেই ভিড়টির কিন্তু একটা প্রতিফলন দেখছি সকাল থেকে, কারণ রাতে অনেকেই কিন্তু আসলে টিকিট পাননি। অনেক যাত্রী টিকিট না পেয়ে তারা কিন্তু অপেক্ষা করছিলেন ভোর হওয়ার জন্য। ভোর থেকেই সেই যাত্রীরাই কিন্তু আবার এসেছেন, এসে তারা কিন্তু হচ্ছে টিকিট সংগ্রহ করছেন এবং যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগের বিষয়টি বলছিলেন, অভিযোগের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে যে গতকাল আমরা যে অভিযোগটি পেয়েছিলাম যে প্রত্যেকটি রুটে 200 থেকে 300 টাকা পর্যন্ত ভাড়া বেশি নেওয়া হচ্ছে, আজকে এই অভিযোগ আমরা পেয়েছি। তবে সেই ক্ষেত্রে নির্ধারিত যে ভাড়া তার চাইতে 50 থেকে 100 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। মানিকগঞ্জের ভাড়া যেটি সেটি হচ্ছে 120 টাকা করে, কিন্তু এখানে যে বাসগুলো রয়েছে তারা মানিকগঞ্জে যে বাসগুলো যাচ্ছে সেগুলো 150 থেকে 200 টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে এবং ভাড়া বনিবনা না হলে তারা কিন্তু যাত্রী তুলছেন না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসে সিট আছে কিন্তু অতিরিক্ত ভাড়ার কারণে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অনেক যাত্রী কিন্তু যেতে পারছেন না। তো এটা যেমন একটা বাস্তবতা, আরেকটা বাস্তবতা হচ্ছে যেটি আমরা বলছিলাম যে আজ যে ভিড়, মানুষের ঘরে ফেরার যে তারা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং সব ক্ষেত্রে আমরা যখন যাত্রীদের সাথে কথা বলেছি তারা উন্মুখ হয়ে আছে, যেহেতু আগামীকালই ভোট, কাজেই সেই ভোটে যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং সেই ক্ষেত্রে তারা চান যে বাড়ি ফিরতে। কিন্তু আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বাসগুলো ঢাকা টার্মিনাল থেকে চলে যাচ্ছে, সেই বাসগুলো কিন্তু ঢাকায় আর ফেরত আসবে না। সেই ক্ষেত্রে বাসের একটি সংকট তৈরি হতে পারে, দুপুরের পর থেকে হয়তো বাসের সংকটটা আরও তীব্র হতে পারে। তো এই বাসের যে সংকট রয়েছে সেই সংকট নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে নিয়মের কারণে দূরপাল্লার যে বাসগুলো ঢাকা শহর ছেড়ে যাচ্ছে সেই বাসগুলো যেহেতু আর ফিরতে পারবে না, সেই ক্ষেত্রে বাসের যে সংকট সেটা তীব্রতর হতে পারে, এরকম আশঙ্কাও করা হচ্ছে। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। ঘরমুখো মানুষের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এর আগে মঙ্গলবার দিনভর সড়ক, রেল এবং নৌপথে ঢাকা ছেড়েছেন সাধারণ মানুষ। এদিন ট্রেনের আসন এবং করিডোর ছাড়িয়ে অনেককেই ছাদেও যাত্রা করতে দেখা গেছে। সড়কপথে বাসের ভোগান্তি আর বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও ভোট দিতে যাওয়ার আগ্রহই যেন তাদের কাছে বড় হয়ে উঠেছে। পছন্দের প্রার্থী এবং প্রতীকে ভোট দিতে নানা বয়সী ভোটার ছুটছেন গ্রামের পথে। শাহরিয়ার জামান পুলককে নিয়ে আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। সচরাচর ঈদের সময় দেখা যায় এমন দৃশ্য, তবে এবার উপলক্ষ আলাদা। ভোট উৎসবে সামিল হতেই রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। আসন আর করিডোর ছাড়িয়ে অনেক যাত্রীকেই জায়গা নিতে হয়েছে ট্রেনের ছাদে। এই যাত্রায় রয়েছেন তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সী ভোটার। কেউ বলছেন দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তারা। আবার কেউ ভোট ঘিরে টানা ছুটি কাজে লাগাতেই ফিরছেন বাড়িতে। আমি ঠাকুরগাঁও যাচ্ছি, আমি ভোট দেওয়ার জন্যই যাচ্ছি। অনেকদিন ধরে বাসায় যাওয়া হচ্ছে না, এই ভোটের উপলক্ষে আমি বাসায় যাচ্ছি এবং আমার খুব ভালো লাগতেছে। আমরা যেন ভালোভাবে ভোট দিতে পারি, বাড়িতে পৌঁছে প্রশাসনকে ওইভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সদরঘাটের লঞ্চ টার্মিনালের এই যাত্রী চাপও ভোটকে কেন্দ্র করেই। পরিবার পরিজন নিয়ে ভোটের উৎসবে সামিল হতে শুয়ে নিচ্ছেন ভিড় ঠেলে লঞ্চে ওঠার এই ঝক্কি। বরিশাল, ভোলা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার পথে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সবার কণ্ঠে ছিল সুষ্ঠু ভোটের প্রত্যাশা। 2014, 2018, 2024 আমরা বিগত স্বৈরাচার সরকার আমলে আমাকে ভোট দেওয়ার সুযোগ হয়নি। নিরপেক্ষ সরকার, ভোট হবে, একথা মানুষের আনন্দ ফুর্তি করে দেশের দিকে চলে যেতে আছে। এদিকে সড়ক পথেও ঘরমুখো মানুষের চাপ। তবে গাবতলী, সাইদাবাদ, মহাখালী বাসস্ট্যান্ডে অনেক যাত্রীর অভিযোগ ছিল নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া নেওয়া হচ্ছে। তবে ভোট দিতে যাওয়ার আগ্রহে সেই ভোগান্তি মেনে নিচ্ছেন অনেকেই। খুব ভোগান্তি হচ্ছে, বাসের টিকিট নাই, বাস আসতেছে না, তো এই অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। যাচ্ছি মেন উদ্দেশ্য তো ভোট দেওয়ার জন্য, লাইফের প্রথম ভোট,
ভোটাধিকার প্রয়োগের এই যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে এমনই প্রত্যাশা যাত্রীদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জনগণের আস্থা অর্জনে ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের জন্য প্রস্তুত প্রশাসন। মঙ্গলবার নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। মব করে কোনো ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটলে সেখানে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে এবারের নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আরও জানাচ্ছেন রাজু আহমেদ। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলছে সবশেষ প্রস্তুতি। নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামার পর মঙ্গলবার সকাল থেকেই জোরদার করা হয় রাজধানীর নিরাপত্তা। শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের। এদিকে নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। জানান, জনগণের আস্থা অর্জনের সর্বকালের সবথেকে নিরাপদ ইলেকশনের জন্য প্রস্তুত প্রশাসন। সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। মব সৃষ্টি করে ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটলে ওই কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বাহারুল আলম বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকেই কাজ করবে পুলিশ। জানান, দেশে প্রায় 24,000 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হবে বডি ক্যামেরা ও ড্রোনেরও। এছাড়া 90% কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। পুলিশ প্রধানের দাবি, নির্বাচনের যে কোনো সহিংসতা মোকাবিলায় সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উড হ্যাপেন। যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। এদিকে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবারে নির্বাচনে। কোনো সহিংসতার শঙ্কা দেখছেন না তিনি। কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর। ভোট নির্বিঘ্ন রাখতে রাজধানীতে চলছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই দাবি করে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান তাদের। একটি নির্বাচন পরিবেশ তৈরি করা, যেটি হবে নিরাপদ, নাগরিক বান্ধব এবং অংশগ্রহণমূলক, যাতে জনগণ নির্দ্বিধায়, নিঃসংকোচে, কোনো প্রভাবমুক্তভাবে তারা তাদের সাংবিধানিক নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে। এখন পর্যন্ত 27,995টি বৈধ অস্ত্র জমা পড়লেও উদ্ধার করা যায়নি প্রায় 2,500 অবৈধ অস্ত্র। যদিও নির্বাচনের সব অস্ত্রকে হুমকি হিসেবে দেখছে না পুলিশ। রাজু আহমেদ, এখন, ঢাকা। একটি দল জাল ভোট সহ বিভিন্ন ধরনের অনিয়মের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে সিএসির সঙ্গে বৈঠক শেষে এমন অভিযোগ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বৈঠকে পোলিং এজেন্টদের সামনে প্রকাশ্যেই ব্যালট বাক্স রাখা এবং নিরাপত্তা লক করা সহ সিইসির কাছে বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে। এদিকে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন নাইম কামাল। দেশব্যাপী সভা সমাবেশ আর কথার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণা। শেষ সময় নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে বিএনপি নেতারা। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন দলটির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নিজেদের বক্তব্য তুলে ধরেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ব্যালট বাক্স এজেন্টদের সামনে প্রকাশ্যে রাখা সহ নানা দাবি তুলে ধরেন তিনি। নির্বাচনী আইন এবং আচরণ বিধি অনুযায়ী যাতে সবাই যার যার ভূমিকা পালন করে, এটা যেন কঠোরভাবে মনিটরিং করা হয় এবং বাস্তবায়ন করা হয়। এর আগে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি জানান, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশার কথা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ, সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন
এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এদিকে গুলশান 2-এ বিএনপি নির্বাচনী কার্যালয়ে কথা বলেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। একটি নির্দিষ্ট দল ক্রমাগত অপপ্রচার, সহিংস রাজনীতির ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এই ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা বিএনপির। নাইম কামাল, এখন, ঢাকা। ফলাফল যাই হোক, সুষ্ঠু নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে। 11 দলীয় জোটের বৈঠক শেষে কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় ভোটারদের ভোট দেওয়ার পর প্রত্যেক কেন্দ্রের ফলাফল বুঝে নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে নির্বাচন কমিশন এবং প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে মন্তব্য করেন দলটির প্রচার বিভাগ। শাহাদাত অভ্রের প্রতিবেদন। আর একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগ মুহূর্তে মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের বৈঠক। এসেছেন দলের শীর্ষ নেতারা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে দেশবাসীর প্রতি জামায়াত ইসলামীর আমির 11 দলের হয়ে আহ্বান জানান, শুধু ভোট দেওয়া নয়, ফলাফলও বুঝে নিতে হবে। এছাড়াও অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। মিথ্যা অপবাদ ছড়াতে পারে ভয়ভীতি সৃষ্টির জন্য, আতঙ্ক সৃষ্টির জন্য, কিন্তু না, সব কিছুকে জয় করেই ইনশাআল্লাহ আপনারা সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না। কারণ আপনি ভোট দেওয়ার পরেও আপনার ভোট নয়ছয় হয়ে যেতে পারে। আবার ভোট দেওয়ার আগেও বিভিন্ন ধরনের সমস্যা কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে। আমরা জনগণকে আহ্বান জানাবো, 11 দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথায় মোটেই কান দেবেন না। তারা আলোচনা করেছেন। মূলত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের অভিযোগ করেন, একটি দলকে সুবিধা দিতে বেশ কিছু আসনে সিসিটিভি ক্যামেরা কম বসানো হয়েছে, ফলে ভোট সন্ত্রাসের শঙ্কা থেকেই যাচ্ছে। যে সমস্ত আসনগুলোতে বডি ক্যামেরা একটু বেশি, সেখানে আবার জামাতের বা 11 দলের প্রার্থীরা আছেন, আর যেখানে বডি ক্যামেরা কম সেখানে অন্য দলের প্রার্থীরা আছেন। কারণ এর অর্থ কি এইটা যে একটা বিশেষ দলকে বা বিশেষ একটা গোষ্ঠীকে সন্ত্রাস করার বা বিভিন্ন ধরনের নির্বাচনের ক্ষেত্রে সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা। এছাড়াও ঢাকা 15 আসনে জামায়াতের নামে ভুয়া লিফলেট ছড়িয়ে বিতর্কের সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, নানা জায়গায় দলের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। এইভাবে একটা লিফলেটের মতো করে কে বা ছড়াচ্ছেন, বোঝাই যাচ্ছে যে আমাদেরকে বিতর্কিত করা, আমাদের ভাবমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা। এর আগে সকালে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রধানসহ 16 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে এহসানুল মাহমুদ জুবায়ের বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচনে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম চালায়, জনগণকে সাথে নিয়ে তা প্রতিহতের কথা জানায় জামায়াত। এদিন ভারত, পাকিস্তান, ফিলিপিনের 7 প্রতিনিধির সাথে বৈঠক করে ডাক্তার শফিকুর রহমান। চাইলে 14 মতো, 18 মতো আর 24। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। নোয়াখালী 6 আসনে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী এবং এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার আনুমানিক রাত 10টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হান্নান মাসুদের অভিযোগ, হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে ভয়ভীতি দেখায়। এই ঘটনায় তার কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
বলেন, বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতিয়ার বুড়ির চর সোনাদিয়া এনসিপি নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং বিভিন্ন স্থানে গুলি চালায়। এ বিষয়ে প্রশাসন কোনো সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি। যদিও এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সব জায়গায় নৌবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। হাতিয়া উপজেলার আজকে বুড়িচর ইউনিয়ন, সোনাদিয়া ইউনিয়ন, সরেশ্বর ইউনিয়নের আমাদের নেতাকর্মীরাদের বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষে স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে, লুটপাট করতেছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি। প্রশাসন যাচ্ছে, কিন্তু প্রশাসন কাউকে অ্যারেস্ট করছে না। এদেরকে এইভাবে পুরো হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। নির্বাচনের আগে সম্পদ বিবরণী প্রকাশ করলেন উপদেষ্টারা। প্রকাশিত এই বিবরণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান সম্পদের পরিমাণ 15,62,44,000 টাকা, যা গেল বছরের চেয়ে 1,61,00,000 টাকায় বেশি। পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্পদের পরিমাণ 15 লাখ আর মাহফুজ আহমেদের 12,76,000 টাকা। বাকিটা জানাচ্ছেন আসিফ ইকবাল খান। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। 2024 সালের 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত সময়ের মধ্যে সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দেন। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এরই পরিপ্রেক্ষিতে এবার প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা, তাদের স্বামী স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। বিবরণীতে দেখা যায়, এক বছরে গত 30 জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল 15,62,44,065 টাকার। এক বছর আগে তা ছিল 14,01,39,673 টাকা। অর্থাৎ এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। এদিকে এক বছরে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে। বর্তমানে তার সম্পদের পরিমাণ 1,12,00,000 টাকা। আগের অর্থ বছরে যা ছিল 2,25,00,000। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সম্পদের পরিমাণ এক বছরে 12 লাখ বেড়ে দাঁড়িয়েছে 1,60,00,000 টাকায়। শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের এক বছরে 1,54,00,000 টাকা বেড়ে দাঁড়িয়েছে 2,52,00,000 টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের 91,65,00,000, অর্থ উপদেষ্টার সম্পদ 7,16,00,000 টাকা। পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদের পরিমাণ 15 লাখ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 1 পয়েন্ট উন্নতি করে বাংলাদেশের বর্তমান অবস্থান 13তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক 2025 প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান নিয়ে সহিংসতা করার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 2025 সালের সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ উঠে এসেছে 13তম স্থানে। 182টি দেশের মধ্যে 100 নম্বরের মানদণ্ডে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে 24, যা বৈশ্বিক গড়ের তুলনায় অনেকটাই নিচে। গত বছরের তুলনায় স্কোরে 1 পয়েন্ট অগ্রগতি হলেও অবস্থানের দিক থেকে বাংলাদেশ এক ধাপ অবনমন ঘটেছে। এর আগে 2024 সালে এ তালিকায় দেশের অবস্থান ছিল 14তম। সব প্রকাশিত হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2025 প্রকাশ করেছে টিআইবি। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচকের তথ্য তুলে ধরেন। বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ আমরা যে মনে করছি যে অসম্ভব হয়ে পড়ছে বা নিয়ন্ত্রণ হারাচ্ছি এবং অতীব মানে ঝুঁকিপূর্ণ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমরা পরিচিত হচ্ছি। এ সময় দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার কোনোদিন কোনো অবস্থান গ্রহণ করেন না, অন্তত পক্ষে প্রকাশ্যে বলেন নাই, যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে, বিচার হতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে যে অন্তর্বর্তী সরকার অবশ্যই স্বচ্ছতা,
চর্চাটা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান নিয়ে নির্বাচনে সহিংসতা করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ একদিক থেকে ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের সহিংসতার মধ্যে ইন্ধন যোগাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2025 সালের দুর্নীতির ধারণা সূচকে 89 স্কোর পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। 88 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড আর 84 স্কোর নিয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। তার পিছনে কারণ ছিল যে যেই ধরনের শাহাদাত আফরো, এখন, ঢাকা। আপনার রায়ে বিদায় নিচ্ছি আমি শরীফ রওশন। পরের ঘন্টায় যুক্ত হচ্ছেন উজ্জ্বল হাফিজ।